সেই হিসেবে মোট 5 জন ছেলের হাত পা। সিদ্দিক মাথায় হাত দিয়ে বসে পড়লেন। নেশার ঘোরে পা জোড়ায় হড়কে গেলেও দ্রুত ধরে ফেলল কনক। ফোন কলে পুনরায় খোঁজ নিয়ে জানলেন ঘটনাটা সত্য। এসবের মানে কি? ছেলে এ কাজ করতেই পারে না, অসম্ভব। কেউ না জানলেও উনি খুব ভালো করেই জানেন রক্তে খবিয়ে আছে তার। রক্ত টক্ত দেখতে পারে না। এর আগে রক্ত দেখে বহুবার প্যানিক অ্যাটাক হয়েছে তার। হসপিটালে থেকে অনেকবার চিকিৎসা চলমান। এমনকি ছেলের কারণে বাসায় মুরগি কবুতরও জবাই করা হয় না। অথচ কার এত স্পর্ধা হলো যে ছেলেটাকে এভাবে ফাঁসালো? কিসের রাগ ধরল? সে যেই হোক, তাকে ছেড়ে দেওয়া যাবে না, বরং এর পেছনে কারা আছে সেটাও বের করতে হবে। এমন ভয়ঙ্কর প্ল্যান যার মাথা থেকে বেরিয়েছে সে সাধারণ কেউ নয় নিশ্চয়ই। এসব ভেবে উনি সময় নষ্ট না করে উঠে দাঁড়ালেন। চট করে ওনার স্মরণ হলো সায়নের কথা। সায়ন থাকলে এসব ঝামেলা চুটকি মেরেই সমাধান করে দিত। কিন্তু এখন সে নেই। নতুন করে পাখা গজিয়েছে তার। এখন কদিন উড়ুক, সময় করে টুক করে পাখা ছেটে দিলেই হবে। সদ্য উড়তে থাকা পাখি উচ্চতায় গেলেও নিজেকে অন্য কিছু মনে করে। সায়নের একই অবস্থা। দল ছেড়ে সে ভেবেছিল একাই দল গোছাতে পারবে। অবশ্য সে পারলেও তাকে করতে দেওয়া হবে না। কারণ সোনার ডিম পাড়া হাঁসকে ক্ষমতা বুঝিয়ে দেওয়া মানে বুদ্ধিমানের কাজ না। কায়েসের ঘটনা যখন টিভি চ্যানেলের ব্রেকিং নিউজ আজম, শুদ্ধ আর সায়ন একসাথে থানা থেকে বের হচ্ছিল, তখন আজমকে তাদের দলের একজন কল করে ঘটনাটা জানাতেই সেও সায়নের কানে কথাটা পৌঁছে দিল। সায়ন শুনে হঠাৎ হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে পেটে খিল ধরার উপক্রম। শুদ্ধ কিছু না বললেও আজম বলল, হাসেন কে ভাই, আমারেও কন আমি একটু হাসি। সায়ন বলল, এমনি এমনি হাসি না রে পাগলা, থাপ খেয়ে বাপ ডাকার সময় এসে গেছে বেচারা সিদ্দিকের, ওর নাজেহাল অবস্থা দেখে হাসছি। আজম বলল, কিন্তু একাম করলো কেডায়? সায়ন বলল, আছে একজন। আজম বলল, কেডা ভাই? সায়ন বলল, আমার ছায়া সঙ্গী। এরপর প্রশ্ন করার সাহস হলো না আজমের, তবে ধারণা করে ঠোঁট টিপে হাসলো। সায়ন আজমকে চলে যেতে বলে দু ভাই এগোলো বাড়ির পথ ধরে। দুজনের কাছে দুটো বাইক, মাঝারি গতিতে পাশাপাশি বাইক চালাচ্ছে দু ভাই। কারো মুখে কথা নেই, অথচ কিছুক্ষণ আগের ঘটনা দুজনই অবগত। তারা এও জানে কায়েসকে পরিকল্পনা ছাড়াই ফাঁসিয়ে দিয়ে পাঠার পুরো চাল উল্টে দিয়েছে সুবর্ণ চৌধুরী স্বর্ণ। এই স্বর্ণ মাঝে মাঝে এমন সব কাজ করে বেড়ায়, সায়ন না হেঁটে পারে না। এটাও যে রাগের বহিঃপ্রকাশ খুব করে জানে সে। আর তার একটা কাজেই খেলার মোড় চূড়ান্ত সীমানায় নিয়ে যাবে, এটা হয়তো সিদ্দিক আন্দাজও করতে পারবে না। যদিও চালটা একটু পেঁচানো। এই যেমন সিদ্দিক ওর দলেরই এক ছেলেকে দিয়ে কনকের বোনকে রেপ করালো, তাও এত নিখুঁতভাবে যে বোঝার উপায় নেই এটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পনা। রেপ করার স্থানে আবার রেখে এসেছিল সায়নের নাম খোদাই করা ব্রেসলেট। শুদ্ধ দিয়েছিল ওই ব্রেসলেটটা। সেটা পেয়ে কনকের ধারণা পূর্ব শত্রুতার জোরে এ কাজ করেছে সে। এর মধ্যে সিদ্দিক যাতা বুঝিয়েছে, বিচারের দাবিতে কেসের কথা আগে স্মরণ করিয়েছিল, যাতে সায়নকে কেসে ফাঁসিয়ে নির্বাচন আটকাতে পারে। বোকা কনক বিশ্বাসও করে সায়নের নামে কেস ঠুকেছে, যাতে কেস থাকায় নমিনেশন আটকে যায়। তাদের প্ল্যান এই অবধি ঠিকঠাক ছিল। কিন্তু ঠান্ডা মাথায় স্বর্ণ ব্যাপারটা সহজে হজম করতে পারেনি। সায়নের গায়ে রেপ কেসের দাগ তার মনে ভয়ঙ্কর জেদ সৃষ্টি করেছে। ফলস্বরূপ আজমকে দিয়ে ছেলেগুলোর কাটা হাত পা দিয়ে সিদ্দিকের ছেলের গাড়িতে ডিক্কিতে রাখিয়েছে। এদিকে সিদ্দিক যখন সায়ন অ্যারেস্ট হয়েছে বলে আমোদ ফুর্তিতে ব্যস্ত, তখন স্বর্ণই সিদ্দিকের ছেলেকে কট খাইয়ে দিয়েছে। এসব করার পর তাকে আগে জানিয়েছে। সব জেনে সে চুপ করে থানায় বসেছিল বললে ভুল হবে। যদিও গরম গরম হালিম খাচ্ছিল পুলিশদের সাথে, বেশ ভালোই স্বাদের ছিল। এই অমৃত স্বাদের টানে হলেও আরেকবার সে থানায় যেতেই হবে। অতঃপর তারা পার্কিং লটে বাইক পার করে এমনভাবে বাড়িতে প্রবেশ করলো যেন কেউ কিছু টের না পায়। কিন্তু ড্রয়িং রুমে পা রাখতেই দেখে শীতল আর সারাফাত চৌধুরী বসে বসে লুডো খেলছে। টুকটাক খাবার দাবারও দেখা যাচ্ছে। তাদের দেখে শীতল আর চোখে বড় আব্বুর দিকে তাকালো। এতক্ষণ ছলে বলে বড় আব্বুর কাছে শুদ্ধর নামে অনেক কিছুই বলেছে, বারণও করে দিয়েছে যাতে এসব না শোনায় শুদ্ধকে, তাহলে শুদ্ধ তাকে আবার মারবে। একথা শুনে উনি জানিয়েছেন বলবে না। এতেই খুশিদের ডগমগ শীতল। এত রাতে ছেলেদের ফিরতে দেখে উনি ঘড়ির দিকে তাকালেন, তারপর গমগমে সুরে বললেন, কটা বাজে এখন? ভদ্রঘরের ছেলে এত রাতে বাসায় ফিরে? দিন দিন বোধবুদ্ধি লোপ পাচ্ছে নাকি তোমাদের? তখন সায়ন জবাব দিল, একটা কাজ ছিল বাবা। সারাফাত চৌধুরী বললেন, মধ্যরাতে কিসের কাজ? আর মানুষ রাজনীতি করে না নাকি দেশে তুমি একমাত্র রাজনীতিবিদ? সায়ন মাথা চুলকে কথা বাড়ালো না। বাবা যে তার উপর ভীষণ বিরক্ত সে জানে। আজকে সুযোগ পেয়েছে, কথা শোনাতে এক বিন্দুও ছাড় দেবে না। ছেলেদের চুপ থাকতে দেখে সারাফাত চৌধুরী এবার শুদ্ধকে বললেন, আর শুদ্ধ, তুমি শীতলকে রাত জেগে বসে থাকতে বলেছো কেন? ও বাচ্চা, একটা মেয়ে রাত জাগলে শরীর খারাপ করবে না? এসব বলে দিতে হবে তোমাকে? বাবার কথা শুনে শুদ্ধ কপাল কুঁচকে তাকালে সারাফাত চৌধুরী বিরক্ত হয়ে উঠে দাঁড়ালেন, বললেন,
খবরদার বলছি, ওর দিকে চোখ গরম করে তাকাবে না। নিজেরা রাত বিরেতে ফিরবে আর বাচ্চাটাকে খেতে দেওয়ার জন্য রাত জাগিয়ে বসে থাকবে। আজ দেখলাম, এরপরে যেন এসব না দেখি। একথা বলে শীতলকে রুমে যেতে বলে উনিও চলে গেলেন। ছেলেরা বড় হয়েছে, এখন কি আর কড়া শাসন মানবে? তবুও যতটুকু না করলেই নয়। বাবা জেরার হাত থেকে ছাড়া পেয়ে সায়ন জানালো খাবে না, প্রচুর ঘুম পাচ্ছে তার। একথা বলে দ্রুত পায়ে সিঁড়ি বিয়ে উপরে উঠে গেল। ভেবে নিল স্বর্ণের রুমে খোলা পেলেই ঢুকে পড়বে। বুকের ভেতরটা কুটকুট করছে, হাতটা নিস্পিস করছে কাউকে বুকের মধ্যে জাপটে ধরার জন্য। ঠোঁটটাও কেমন জানি চুলচুল করছে কারো ঠোঁটে ডুব দেওয়ার বাহানায়। কিন্তু স্বর্ণের রুমে বন্ধ দেখে বিরক্ত হলো, দুবার নক করলো, তারপর ফিসফিস করে ডাকলো, জান, এই জান, দরজা খোল। সায়ন বলল, আরে বাল, দরজাটা খোল, দুটো চুমু খেয়েই চলে যাব। শরীরে শক্তি পাচ্ছি না সোনা, কাছে আয় একবার। কতক্ষণ দেখি নাই তোরে। এই হারামজাদা সিদ্দিকের বইয়ের কসম, তোর কপালে দু চোখে, দুই গালে, নাকে, ঠুটনিতে, ঠোঁটে, গলায় আর কাঁধে একটু চুমু খাবো। এটুকুতেই হয়ে যাবে আমার। খোল সোনা, ঘুমের ঢং মারাও। আমি জানি তুই ঘুমাসনি। স্বর্ণ, এই স্বর্ণ কোমল বালের বউ আমার, তোর ঘুমের মায়েরে ভালোবাসা দিবসেই শুভেচ্ছা। এবার খোল দরজা। চুমুর জন্য ক্ষুধার্ত আমি, তুই একজন ক্ষুধার্ত মানুষকে খেতে দিলি না। পাঠানি কোথাকার, বদদোয়া করলাম তোকে তোর বাচ্চারা যেন ল্যাংটা হয়ে জন্মায়। এত ডেকেও যখন সারা শব্দ পেল না, তখন বকতে বকতে নিজের রুমের দিকে পা বাড়ালো সায়ন। আর স্বর্ণ দরজার পাশে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে হাসছিল। ওদিকে শুদ্ধ গা এলিয়ে সোফায় বসেছে। গা ঘামার কারণে পিঠের সেই ক্ষতস্থানটা জ্বলছে প্রচণ্ড। জঙ্গলিটা সর্বশক্তি দিয়েই খামচি বসিয়েছে তখন। কি মনে করে শীতল পানির গ্লাসটা এগিয়ে দিলেও নিল না। শীতল মুখ বাঁকালো, মনে মনে গালি দিল। তখন শুদ্ধ বলল, আবার নালিশ করেছিস? শীতল বলল, না না, আমি কিছুই করিনি। শুদ্ধ বলল, এটাও বিশ্বাস করতে হবে আমায়? শীতল বলল, আমি টিভিতে মুভি দেখেছিলাম, বড় আব্বু পানি নিতে এসেছিল, আমাকে বসে থাকতে দেখে ঘুমাতে যেতে বলেছে। আমি বলেছি সায়ন ভাইয়া আর শুদ্ধ ভাই এখনো ফিরেনি, ওনারা এলে খেতে দিতে হবে। শুদ্ধ বলল, খেতে দে। শীতল বলল, আচ্ছা। শীতল খাবার গরম করে খেতে ডাকলে শুদ্ধ খেতে বসলো। তার পাশের চেয়ারে আইসক্রিম নিয়ে বসলো শীতল। শুদ্ধকে পটানোর উদ্দেশ্যে শীতল বলল, শুদ্ধ ভাই, আপনি এই হাদিসটা জানেন? শুদ্ধ বলল, কি হাদিস? শীতল বলল, শ্রমিকের গায়ে ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দেওয়ার কথা বলা হয়েছে, ওই হাদিসটা। শুদ্ধ বলল, চালাকাট রেখে এসেছি। শীতল বলল, সেই কখন? শুদ্ধ বলল, যা ঘুমাতে যা। শীতল বলল, যাবো তো, আমার পারিশ্রমিক দিন। আমরা মুসলিম ঘরে ছেলে মেয়ে, আমাদের উচিত অক্ষরে অক্ষরে হাদিস পালন করা, তাই না? শীতল বলল, এতক্ষণ বসেছিলাম, একটু বাড়িয়ে দিয়েন। জানিনি তো শ্রমিকদের খুশি করলে আল্লাহ খুশি হন। শুদ্ধ বলল, ও নিয়ে ভাবিস না, তোকে খুশি চূড়ান্ত লেভেলে অবধি ঘুরিয়ে আনা দায়িত্ব আমার। শীতল বলল, বলেছিলাম যে দেশে ফিরলে আমার জন্য কিছু মিছু আনেননি না, মানে প্রতিবারই তো আনেন। শুদ্ধ বলল, তার মানে তুই আমার ট্রলি হাতিয়েছিস, তাই না? শীতল বলল, ইয়ে মানে একটু হাতিয়েছিলাম, কই চকলেট টকলেট পেলাম না তো। শুদ্ধ বলল, প্রতিবার তোদের জন্য আনি, এবার শুধু আমার জন্য এনেছি। একটা পারফিউম তো আস্তে রাখিসনি, তাই আরো ভালো ভালো পারফিউম এনেছি। শীতল বলল, এগুলোর দাম কি ওগুলোর চেয়েও বেশি? শুদ্ধ বলল, হুম। শীতল বলল, আমি গিয়ে দেখি তাহলে। শুদ্ধ বলল, যাবি? যা, খবরদার নষ্ট যেন না হয়। শীতল বলল, আচ্ছা। একথা বলে শীতল খুশিতে ডগমগ হয়ে দৌড়ে চলে গেল। শুদ্ধ ধীরে সুস্থে খেয়ে রান্নাঘরে সব রেখে দিয়ে রুমে গেল। পাখি খাঁচায় ঢুকে পড়েছে, বাড়তি তারা নেই যদিও। তখন পাখিকে একটু শিক্ষা দেওয়া যাক, মনে মনে এসব ভেবে রুমে গিয়ে দেখে শীতল ট্রলি নিয়ে বিছানার মাঝখানে বসেছে। দুটো ট্রলি থাকায় প্রথমে যেটা খুলেছে সেটা শুদ্ধের জামা কাপড়। সেখানে কিছু না পেয়ে কাপড় চোপড় এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আরেকটা খুলে পারফিউমের মোড়ক খুলে দেখেছে পুরো রুম পারফিউমের গন্ধে মোমো করছে। শুদ্ধ আপাতত কিছু বলল না, রুমের দরজা লক করে স্টাডি টেবিলের ওপর বসলো। খাতা ও কলম টেনে নিয়ে ঘস ঘস করে কী সব লিখলো। তারপর ঝকঝকে হাতের লেখায় পূর্ণ খাতাটি শীতলের হাতে ধরিয়ে দিয়ে বলল, এখানে 15টা ব্যাকটেরিয়া ও কোন ব্যাকটেরিয়া কোন রোগ হয় সেটা লেখা আছে। এগুলো মুখস্থ করে লিখে তারপর রুম থেকে বের হবি। শীতল হতভাগ, এই মধ্যরাতে কোন দুঃখে ব্যাকটেরিয়ার নাম মুখস্থ করতে যাবে? নিজের পড়া ধরে ছুঁয়ে দেখে না, অথচ সে খাতাকে চোখ বুলিয়ে দেওয়ার ঘড়ির দিকে তাকালো। তারপর বলল, এত রাতে ব্যাকটেরিয়ার নাম মুখস্থ করবো কেন শুদ্ধ ভাই? শুদ্ধ বলল, কোন ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়, কোন ওষুধের রোগ সারে, একটা মেডিসিন তৈরি করতে কত খাটুনি খাটা লাগে, এসবও তো জানা দরকার, তাই না? তাছাড়া মেডিসিন ট্রায়াল দিতে ইঁদুরে হোক না মানে বামে ইঞ্জেকশন মারি কেন, এর পেছনে কাহিনীও জানতে পারবি। শীতল মুখ লটকে তাকিয়ে রইল। মধ্যরাতে এসব অত্যাচার সহ্য হয়? সে খাতাতে চোখ বুলিয়ে নিল। এত বড় বড় ইংলিশে বানান উচ্চারণ করবে কিভাবে? পড়তে গিয়ে দাঁতগুলো না ঝরঝর করে পড়ে যায়। সে খাতাতে নজর সরিয়ে বিছানা থেকে নামতে নামতে বলল, অনেক রাত হয়েছে শুদ্ধ ভাই, বড় আবু রাত জাগতে বারণ করেছে, শরীরটা খারাপ লাগছে শুদ্ধ ভাই, কাল মুখস্থ করে দেব। একথা বলে দরজার কাছে গিয়ে দেখে দরজা লক করা।
পাস ইন করলে দেখাচ্ছে রং পাসওয়ার্ড। সে বিস্ফোরিত দৃষ্টিতে পেছনে ঘুরে দেখে শুদ্ধ নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে, অর্থাৎ জব্দ করার সব পথ ঠিকঠাক করে সে গেছে ফ্রেশ হতে। শীতল পুনরায় পাসওয়ার্ড দিল। না, তাও হলো না, বরং শুদ্ধর ফোনে অ্যালার্ট নোটিফিকেশন গেল। শীতল কাঁদো কাঁদো হয়ে পুনরায় বিছানায় বসলো। এবার কি হবে? 20 মিনিট পর শুদ্ধ মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো। কালো ট্রাউজার আর সাদা টি শার্ট। তাকে মলিন মুখে দাঁড়িয়ে থাকতে দেখে শুদ্ধ শুধালো, মুখস্থ হয়েছে? বল দেখি। শীতল বলল, শুদ্ধ ভাই, আর কখনো আপনার অবদ্ধ হব না, টাকাও লাগবে না, যেতে দেন এবারের মতো। একথা শুনে শুদ্ধ এগিয়ে তার মুখোমুখি দাঁড়ালো। ঠান্ডা হাতে শীতলের কপাল স্পর্শ করে তাপমাত্রা দেখে বলল, জ্বর নেই তো? তাহলে ভুল বকছিস কেন? শীতল বলল, সত্যি বলছি। শুদ্ধ বলল, এই সত্যিটা তুই এই অবধি কতবার বলেছিস? শীতল বলল, বুঝতে শেখার পর থেকেই তো বলছি, তাও ধরেন 1000-1000 বার বলা হয়েছে। শুদ্ধ বলল, রেখেছিস? শীতল বলল, না। তাহলে এবার রাখতেও হবে না। তুই এটা মুখস্থ করতে করতে আমার জামা কাপড়গুলো দ্রুত গুছিয়ে ফেল। পারফিউমগুলো জান প্রাণ খেয়েছিস না, এবার নিজ দায়িত্বে নতুন পারফিউমগুলো সাজা দেখি। আর চেলাকাঠ কই? শীতল বলল, খাটের নিচে। শুদ্ধ সেটা বের করে দেখে লাল মেহগুনি গাছের শক্তপোক্ত চেলাকাঠ। বিড়াল মারার কথা শুনে মোটাসোটাই এনেছে। সেই চেলাকাঠটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে বলল, কাজে হাত দেওয়ার আগে চেলাকাঠটাকে ঝটপট একটা সালাম কর দেখি। আর করবো না শুদ্ধ ভাই। একথা বলে শীতল ঝরঝর করে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল। নাম মাত্রেই কেঁদে কেটে একাকার অবস্থা। তখন শুদ্ধ বলল, সন্ধ্যায় খামচি কেন মেরেছিলি? জানে ভয় নেই? একবারও মনে হয়নি এর ফল কি হতে পারে? শীতল এবার বুঝল তখনকার রাগ তোলার জন্য তাকে ভুলিয়ে ভালিয়ে এখানে এনেছে। সে ভেজা চোখে পিটপিট করে তাকালো। বুঝলো কিছু না বললে মার হজম করতে হবে, কিন্তু বিনা বাক্যে মার খেয়ে তার ভুলও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া দরকার। তাই আর কিছু না ভেবে সে পেছনে ঘুরে কামিজের চেনটা কিছুটা নামিয়ে দিল। সাথে সাথে শুদ্ধ নজর আটকালো শীতলের ফর্সা মসৃণ পিঠে লেপ্টে থাকা কালো রঙা অন্তর্পাশে চিকন ফিতায়। শীতলের বোকামিতে শুদ্ধ নিজেই খই হারিয়ে ফেলল। এক ধাপ পিছিয়ে গিয়ে হাত থেকে চেরাকাঠ পড়ে গেল। তখন শীতল কান্না মিশ্রিত গলায় বলল, দেখুন আপনার জন্য মৌমাছি কামড়ে কি করেছে। ও নিজের ব্যথাটা ব্যথা, আর আমার ব্যথাটা বুঝি ব্যথা না? আমার বুঝি ব্যথা লাগে না, কষ্ট হয় না, তাই না? শুদ্ধ হতভম্ব। ততক্ষণে দৃষ্টি আটকে গেছে মৌমাছি কামড়ে ফুলে লাল হয়ে থাকা শীতলের ঘাড় ও পিঠের কিছু অংশে। এসব কখন হলো? ইস, কি অবস্থা করেছে! গাছে কি তাহলে মৌমাছি ছিল? মনে মনে জবাব পেয়ে এবার বুঝে নিল শীতলের রাগ মেটানোর মূল কারণ। তাকে মৌমাছিরা কামড়েছে বলে সে সুযোগ বুঝে রাক্ষসীর মতো খামচি দিয়েছে। ভাগ্যিস বলেনি, শুদ্ধ ভাই আপনার জন্য মৌমাছিরা আমাকে কামড়েছে, এখন আমি আপনাকে কামড়াবো। নিন এবার ঘুরে দাঁড়ান, দেখি গুনে গুনে সবকটা কামড় শোধ করি। একথা ভেবে শুদ্ধ গলা খাকারি দিয়ে চেলাকার যথাস্থানে রেখে দিল। যা পানিশমেন্ট পাওয়ার পেয়ে গেছে, বাড়তি কিছু করতে এলে ওভারডোজ হয়ে যাবে, তখন আবার আরেক বিপদ। তাই একবার তাকিয়েই দৃষ্টি সরিয়ে নিয়েছে। শীতল তখনও অভিযোগ করে যাচ্ছে, কেন হলো, কিভাবে কি হলো সেই সব বলছে। শুধু তার কথা শুনলো কিনা বোঝা গেল না, তবে ভেজা চুল মুছতে মুছতে নির্লিপ্ত কণ্ঠে বলল, অ্যান্টিসেপটিক লাগিয়ে নে। উক্ত কথাটা বলেই ভেজা তোয়ালাটা মেলে দিতে ব্যালকনির দিকে দাঁড়ালো। ঠান্ডা দমকা বাতাস ছুঁয়ে দিল তার পুরুষালী শরীর। শিরশিরিয়ে উঠল লোমকূপ। ধীরে ধীরে চেপে রাখা শ্বাসটুকু ছাড়ল। বুক ভরে শ্বাস টানল। ভোরে বৃষ্টি নামবে বোধ হয়, আকাশ মেঘলা হয়ে আছে, চাঁদ তারকার দেখা নেই। সে ট্রাউজারের পকেটে এক হাত গুজে কিছু ভাবল। তারপর রুমে উকি মেরে দেখলো শীতল ড্রয়ার খুলে অ্যান্টিসেপটিক নিয়ে ড্রেসিং টেবিলে আয়নার সামনে দাঁড়িয়ে পিঠে ঘাড়ে অ্যান্টিসেপটিক লাগাচ্ছে। সে আর তাকালো না, তাকানোর প্রয়োজনও বোধ করলো না। কন্ট্রোল জিনিসটাকে লাল কার্ড দেখাতে বরাবরই পারদর্শী সে, যদিও সেটা একটু একটু করে গড়ে তোলা কঠোর পরিশ্রমের ফল। এত সোজা না সামান্য কিছুতে নিজের আত্মসংযমকে পায়ে পিষে ফেলা, আবেগের বশে ভুল করে বসা। বলা বাহুল্য, রিসার্চের ক্ষেত্রে নগ্ন নারী দেহের অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে অনেক কিছুই জানতে হয়েছে, পড়তেও হয়েছে, এমনকি নোট করতে হয়েছে। সায়েন্সের স্টুডেন্টদের কাছে শুরুর দিকে ব্যাপারটা অস্বস্তিকর হলেও দিনকে দিন কাজের ক্ষেত্রে মানিয়ে নিতেই হয়। একটা সময় স্বাভাবিক হয়ে যায়। যদি তা না হতো তাহলে নারীদের শরীরে থাকা গোপন অসুখের চিকিৎসা হতো না, আর না অসুখের প্রতিষেধন তৈরি হতো। এমনটা না নারীদের অসুখের মেডিসিন নারী তৈরি করে, কথাটা সম্পূর্ণ ভুল। নারী ও পুরুষরা মিলে অনেক প্রচেষ্টার ফল হিসেবে এক একটা প্রতিষেধন সৃষ্টি করে, রিসার্চ করে দেখে কতটা কাজে দেবে, কতটা উপকারী। মোট কথা সে ভালো করে জানে শীতল চঞ্চল, অশান্ত, মাথামোটা, কোনো কিছুই ভেবে করেন না। একবার ভাবেও না বোকামির কাজ কী রূপ প্রভাব ফেলতে পারে। যেমন সেদিনই বোকামি করে ফোনটা কামিজের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল। অন্য কেউ হলে কি এমনটা করতো? করতো না, বরং 10 বার ভাবতো। সেদিনের মতো আজকেও আচমকা তার সামনে কামিজের চেন খুলে দাঁড়িয়ে গেছে তার সামনে। একবার ভাবেও নি যে সে আর আগে ছোট শীতল নেই।
এখন হাতে পায়ে বড় হয়েছে, শরীরের পরিবর্তন ধরা দিয়েছে। এখন আর এসব বোকামি চলে না। কিন্তু মেয়েটা বুঝলে তো, এসব আবার সায়নের কাছে করে না। সে সায়নের কাছে সমস্ত গোপন কথা জমা রাখে। এমন সব গোপন কথা তাদের মুখে বোম পড়লেও কেউ বলবে না, আর না তাদের দেখে কেউ টের পাবে। অথচ সে এত মারে, এত বকে, তবুও তার কাছে উদ্ভট কাণ্ডগুলো করে। যদিও এসবে অভ্যস্ত হয়ে গেছে আজকাল, এজন্য বোধহয় অন্তর্বাসের কালো ফিতা দেখেও তেমন কিছু মনে হয়নি, হচ্ছেও না, বরং স্বাভাবিক, সব স্বাভাবিক। এর কারণও হতে পারে কঠোর আত্মসংযম। তবে একটা নির্দিষ্ট কারণ প্রতি কন্ট্রোল হারাবে। বাধা ও নিষেধের দুয়ারে তালা লাগিয়ে বদ্ধ উন্মাদ হবে, এতটাই উন্মাদ হবে যা কেবলই সেই নারী তার উন্মাদনায় মাতাল হবে, কাতর হবে, ছটপটিয়ে কান্নাতুর স্বরে অভিযোগ ছুড়বে, আপনার নামের মতো আপনি শুদ্ধ পুরুষ নন, আপনি অসভ্য পুরুষ।